গল্প, স্মৃতির আলপনা আঁকবো। লেখিকা সারিয়া সাদা দিকরা। টানা 4 ঘন্টা ক্লাস করে ক্লাসরুম থেকে বের হলো অর্পা। এতক্ষণ ক্লাস করার ফলে একটু ক্লান্ত বোধ করছে সে। এখনো 2টো ক্লাস বাকি, কিছুক্ষণ পর শুরু হবে। তাই আর কিছু না ভেবে ভার্সিটির মাঠে চলে গেল। ঢাকা ভার্সিটির অনার্স 2য় বর্ষের জিওগ্রাফির ছাত্রী সে। মাঠের ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। কিছুক্ষণ ওখানে বসার পরিকল্পনা তার। যেমন ভাবা তেমনই কাজ, ওখানে গিয়ে গাছের নিচে বসে পড়ল। ব্যাগ থেকে একটা উপন্যাসের বই বের করে পড়তে শুরু করলো। কবি হুমায়ুন আহমেদ এর পঞ্চকন্যা উপন্যাসটি পড়ছে সে। অর্পা বরাবরই বইপ্রেমী। বইয়ের প্রতি এক আলাদা টান আছে তার। পড়াশোনাও সে যথেষ্ট ভালো। অর্পা নিজের মতো করে বইটি পড়ছিল, তখন পিছন থেকে তার বান্ধবী রেখা তাকে ডাক দেয়। রেখা, একা বসে আছিস যে? ক্লাস নেই? অর্পা হাসে 2টার দিকে বলে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। রেখা ওর হাতের ঘড়িতে দেখে 12 বাজে। রেখা, সবে তো 12টা। আচ্ছা, সকালের নাস্তা করেছিলি? অর্পা বইয়ের দিকে তাকিয়ে বলে। অর্পা, না, সকালে উঠতে দেরি হয়েছিল, ক্লাস মিস যাবে তাই নাস্তা করা হয়নি। রেখা যেন বিরক্ত হলো অর্পার প্রতি। রেখা, নিজের একটু যত্ন করলে কি সমস্যা হয় একটু বলবি? অর্পা, আমাকে যে এত কথা বলছিস, তুই নিজে কিছু খেয়েছিস? হাতের বইটা বন্ধ করে রেখা মুচকি হাসল। রেখা আর অর্পা অনার্স 2য় বর্ষের ছাত্রী হলেও দুইজনের বিষয় আলাদা। রেখা পড়ছে ইংরেজি নিয়ে আর অর্পা জিওগ্রাফি। কিন্তু দুইজনের বন্ধুত্ব খুবই প্রখর। ওরা একে অপরের সাথে কথা না বলেই বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে কিনা। রেখা, তাহলে চল আজকে আমরা বাহির থেকে খেয়ে আসি। তাছাড়া আমার কিছু উপহার কেনার আছে। অর্পা, উপহার কেন? রেখা, তোকে তো বলতেই ভুলে গেছি, কালকে নিপার জন্মদিন। অর্পা, কই, নিপা তো আমাকে কিছু বলেনি। রেখা, হারে আমি ওর আইডি কার্ডে দেখেছি। ওকে সারপ্রাইজ দেব। অর্পা, তাহলে তো ভালোই হয়। তাহলে চল, এখনো ক্লাস শুরু হতে ঘন্টা 2-1 দেরি আছে। অর্পা আর রেখা ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছেও গেল। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ওরা ভিতরে গেল। রেখা, আগে রেস্টুরেন্টে যাব, তারপর শপিং এ যাওয়া যাবে। ওরা দুইজন একটা রেস্টুরেন্টে ঢুকে টেবিলে বসলো। একটা ছেলে পরিধানে ওয়েটারের ড্রেস, সে এসে জানতে চাইলো কি খাবে। ওরা 2টো বার্গার আর জুস অর্ডার করলো। খাবার শেষে ওরা বিল মিটিয়ে শপিং মলে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিবার জন্য কিছু উপহার কিনল। এবার ভার্সিটি ফেরার পালা। ওরা রিকশায় উঠল। কিছু রাস্তা যাওয়ার পর রাস্তায় যানজট লাগলো। এসে রেখা চুপচাপ থাকলেও অর্পা বেশ বিরক্ত। অর্পা, দূর এভাবে বসে থাকতে ভালো লাগছে না। রেখা, চল আমরা বরং হেঁটে যাই। রেখা সামনে উকি দিয়ে দেখলো সামনে কাদা, হাঁটার মতো পরিস্থিতি নেই। রেখা, কিভাবে যাবি? সামনে তাকিয়ে দেখ, গতকাল বৃষ্টি হওয়ার অসুবিধা। অর্পা সামনে তাকিয়ে দেখলো কাদায় একদম বাজে অবস্থা, আবার মানুষের ভিড়। অর্পা, তাহলে যানজট, জলজট আর ঝঞ্ঝট একসাথেই লেগেছে। রেখা, এটা ঢাকা শহর। ঢাকা শহরের এটা হচ্ছে একটা নিয়মমাফিক কাজ। অর্পা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রেখা তো ঠিকই বলেছে। এই শহরে থাকতে থাকতে মানুষ যন্ত্রমানবে পরিণত হচ্ছে। কিছুক্ষণ পর রাস্তা ফাঁকা হলে রিক্সা আবার চলতে শুরু করলো। ভার্সিটিতে ঢুকে ওরা হলে ঢুকে রুমে গিয়ে জিনিসগুলো রেখে দিয়ে ক্লাস করতে চলে গেল। ক্লাস শেষে রেখা অর্পাকে ফোন করে ক্যান্টিনে আসতে বলল। অর্পাও তাই করল। অর্পা ক্যান্টিনে গিয়ে দেখে রেখা বসে কফি খাচ্ছে। অর্পা রেখার সামনে গিয়ে দাঁড়ালে রেখা ওকে বসতে বলে। অর্পা, এখানে কেন ডাকা হলো আমাকে? রেখা, হারে নিপার বাসায় তো আমরা কাল যাব ওর জন্মদিনের জন্য। তো একটু পরিকল্পনা করতে হবে। অর্পা, কি পরিকল্পনা? রেখা, আসলে তোকে বলা হয়নি, নিপার বাবা ধার্মিক মানুষ, উনি জন্মদিন পালন পছন্দ করেন না। অর্পা, তো কি করব? মানে আমরা তো আর জন্মদিন পালন করছি না।
আমরা শুধু উপহার দেব, এতে তো আপত্তি করার মতো কিছু হয়নি। রেখা তাও একটু অস্বস্তি থেকেই যাচ্ছে। অর্পা, বুঝলাম না। রেখা আমাদের দেখে ওর বাবা কেমন করবে সেটা ভাবছি আমি। অর্পা, এত ভাবাভাবির কিছু নেই। কাল কয়টায় ক্লাস শেষ তোর? রেখা, 12টায়, কিন্তু আমি 11টায় বের হব। অর্পা, কাল আমার ক্লাস 11টা পর্যন্ত। তাহলে কাল আমরা 11টায় রওনা দিব। রেখা, হুম, তাহলে চল এবার যাওয়া যাক। রেখা আর অর্পা চলে গেল ওদের ঘরে। রাতের বেলায় অর্পা টেবিলে বসে পড়ছিল আর রেখা ব্যালকনিতে বসেছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় হলের সবাই এক প্রকার চিৎকার করে উঠল। অর্পার বিরক্তিতে মুখ কুঁচকে নিল। টেবিল থেকে উঠে ব্যালকনিতে গিয়ে রেখার পাশের চেয়ারটায় বসল। রেখা আকাশের দিকে তাকিয়ে দেখ, আজ আকাশটা কত পরিষ্কার। অর্পা, হুম, শুনেছিস পরশু থেকে ভার্সিটি বন্ধ। রেখা, হুম, মোটামুটি 15 দিনের বন্ধ। অর্পা, এত বন্ধ হঠাৎ দিল কেন? রেখা, পরশু থেকে হরতাল হবে, কবে হরতাল শেষ হবে জানা নেই, তাই হয়তো 15 দিনের জন্য বন্ধ। অর্পা, তুই জানলি কিভাবে? রেখা, ক্যান্টিনে শুনেছি। অর্পা, এইসব কারণে তো আমরা ভার্সিটির ক্লাস একেবারেই করতে পারছি না। রেখা, হুম, এই অস্থিতিশীল রাজনীতির জন্য আমাদের মতো অনেক ছাত্র ছাত্রী ক্লাস করতে পারছে না। অর্পা, ভালো লাগছে না, চল ঘুমিয়ে পড়ি। ওরা চলে গেল ঘুমাতে। পরের দিন অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল অর্পা আর রেখার। অর্পা আসন করে বসে রইল কিছুক্ষণ, তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। অর্পা ফ্রেশ হয়ে দেখে রেখা সিডি প্লেয়ারের গানের তালের সাথে গান গাইছে। অর্পা রেখাকে ঠেলে ফ্রেশ হতে পাঠালো। তারপর রেডি হয়ে ক্যান্টিনে গেল নাস্তা করতে। ওখানে গিয়ে খাবার দেখে ওদের আর খেতে ইচ্ছে করলো না, খাবারের মান অত ভালো না, তাও বাধ্য হয়ে কিছু খেলো। তারপর ক্লাস করতে চলে গেল। 11টায় অর্পা ক্লাস থেকে সবে বের হলো। সামনে দেখে রেখা ওর জন্য দাঁড়িয়ে আছে। রেখা, চল হলে গিয়ে উপহারগুলো আগে নিয়ে নি। অর্পা, হুম। ওরা হলে গিয়ে উপহারগুলো একটা ব্যাগে নিয়ে নিল। তারপর চলল নিপার বাসায়। অর্পা আজ খুবই বিরক্ত, নিজের প্রতি না, ঢাকা শহরের এই জ্যামের প্রতি। গতকাল উপহার কিনতে গিয়েছিল, তখনও ছিল এরকম জ্যাম। আবার আজকেও সব বিরক্তি যেন অর্পাকে ঘিরে রেখেছে। অর্পা আশেপাশে তাকিয়ে দেখে কিছু বাচ্চা ছেলে, মানে এই 10ম কিংবা 9মে পড়া কিছু ছেলে ওরা রেখার দিকে হা করে তাকিয়ে আছে। বিষয়টা ভালো লাগলো না। অর্পা, রেখা দেখ ওরা কিভাবে তাকিয়ে আছে। রেখা সামনে তাকিয়ে দেখে ছেলেগুলো ওদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ রেখার মাথায় দুষ্ট বুদ্ধিগুলো জেগে উঠল। রেখা, একটা মজা দেখবি অর্পা। অর্পা, কি? রেখা, আমার দিকে তাকিয়ে থাক, তাহলে বুঝতে পারবি। অর্পা রেখার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রেখা ওই ছেলেগুলোকে চোখ টিপ দিল। অর্পা তাকিয়ে দেখে ছেলেগুলো লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। রেখা, বাচ্চা ছেলে, এই শিক্ষাটুকুই দিলাম। অর্পা, তুই পাইছো। জ্যাম ছুটে গেলে ওরা পৌঁছে গেল নিপাদের বাড়ি। নিপাদের বাসার কলিং বেল চাপ দেওয়ার পর একজন লোক দরজা খুলে দেন। লোকটাকে কেমন যেন ধার্মিক মানুষ মনে হলো। হয়তো ইনি নিপার বাবা। অর্পা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমরা নিপার বান্ধবী। নিপা কি বাসায় আছে? নিপার বাবা, হুম আছে। তোমার ভিতরে আসো। গম্ভীর গলায় অর্পা আর রেখা ভিতরে গিয়ে সোফায় বসল। নিপার বাবা, নিপার মা, নিপাকে ডেকে দাও। ডাক দিয়ে নিপার মা গিয়ে নিপাকে ডেকে নিয়ে আসলেন। নিপা আসার সাথে অর্পা আর রেখা শুভ জন্মদিন বলে উঠল। নিপার বাবা চমকে উঠলেন। আজ ওনার মেয়ের জন্মদিন আর উনিই জানেন না। নিপার মা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। নিপার মা ভিতরে চলে গেলেন কিছু খাবার আনতে। নিপার বাবা, শোন মেয়েরা, তোমরা বাড়ন্ত বয়সের মেয়ে, এভাবে জন্মদিন পালন না করে আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করো নিজেদের জীবনের জন্য, বলেই ভিতরে চলে গেলেন।
নিপা, কিছু মনে করিস না তোরা, আমার পরিবারটা অন্যরকম। অর্পা, ধুর, আমরা কিছু মনে করিনি। নিপার মা কিছু খাবার নিয়ে আসলে আমরা কিছু খাবার নিপাকে আর নিপা আমাদের খাইয়ে দিল। তারপর অনেক কথা বলে 4টার দিকে হলের উদ্দেশ্যে রওনা দিল। হলে পৌঁছাতে প্রায় 5:30 বেজে গেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম আমরা দুইজন। টেবিলের উপর দেখি বাংলাদেশি খামের একটা চিঠি। মনে করলাম বাড়ি থেকে মা বাবা পাঠিয়েছে, কিন্তু চিঠির ঠিকানায় ভৈরব বাজার লেখা, তার মানে ভাবি নয় ভাইয়া পাঠিয়েছে। চিঠিটা খুলে দেখলাম ভাবি ছুটিটা ভৈরব বাজারে কাটাতে বলেছেন, সাথে রেখাকেও নিজে যেতে বলেছেন, সাথে ট্রেনের টিকিটও দেওয়া আছে। অর্পা মনোযোগ দিয়ে দেখছিল, রেখা শুধু ওর দিকে তাকিয়ে আছে। রেখা, কিরে এত মনোযোগ দিয়ে কি করিস? অর্পা, কাল সকাল 9টার ট্রেন, তৈরি থাকিস, আমরা ভৈরব বাজার যাচ্ছি। রেখা, মানে? অর্পা, মানে এই 15 দিনের ছুটিটা আমরা ভৈরব বাজারে কাটাবো। ভাবি ট্রেনের 2টো টিকিট পাঠিয়েছে, একটা তোর আর একটা আমার। রেখা, আমি যাব তোর সাথে। মানে এটা কেমন দেখায় না? অর্পা, কিছু না, এমনিতেও ভার্সিটি কাল থেকে বন্ধ, তো এখানে থেকে কি করবি? তার থেকে ভালো আমার সাথে ঘুরে আয়। রেখা, আচ্ছা ঠিক আছে। এরকম আরো অনেক কথা বলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে ওরা শুয়ে পড়ল। সকাল 6টায় অর্পা ঘুম থেকে উঠে রেখাকে তুলল, তারপর ফ্রেশ হয়ে নিল। গতকাল কিছু শুকনো খাবার কিনেছিল, তাই খেয়ে নিল। তারপর তৈরি হয়ে 8টায় রওনা দিল রেল স্টেশনের জন্য। কাছে রেল স্টেশন হওয়ার কারণে 8:30টার মধ্যে পৌঁছে গেল। টিকিটের সাথে মিলিয়ে নিজের আসন খুঁজতে লাগলো, কিন্তু দেখলো রেখা আর অর্পার সিট আলাদা জায়গায় পড়েছে। রেখার সিট খ বগিতে আর অর্পার সিট ক বগিতে পড়েছে। রেখা, তাহলে আমি আমার সিটের ওখানে গেলাম, তোর কোনো দরকার পড়লে ফোন করিস, ঠিক আছে? অর্পা, আচ্ছা, এখন তাড়াতাড়ি যা, ট্রেন ছেড়ে দিবে এখন। রেখা চলে গেল ওর সিটের ওখানে। অর্পার জানালার পাশে সিট পড়েছে, ওর পাশের সিট এখনো ফাঁকা। ট্রেন ছেড়ে দিবে এখন, তারই সংকেত দেওয়া হচ্ছে। ট্রেন চলতে শুরু করেছে, তখনই এক যুবক তাড়াতাড়ি করে ওর পাশের সিটে বসল। অর্পার সেদিকে খেয়াল নেই, সে তার মতো প্রকৃতি দেখতে ব্যস্ত। তার পাশে যে কেউ বসে আছে সেদিকে তার কোনো ভাবাবেগ নেই। হঠাৎ অর্পার মনে হলো বাড়িতে ফোন করে বলে দিলে ভালো হতো যে তারা ভৈরব বাজার যাচ্ছে। যেই ভাবা সেই কাজ। ব্যাগ থেকে ফোন বের করে বাবাকে ফোন করলো। ফোন রিসিভ হওয়ার পর অর্পা, আসসালামু আলাইকুম আব্বু। ফোনের ওপাশে বাবা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে আমার আম্মুটা? অর্পা, আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আমি আর রেখা ভৈরব বাজার যাচ্ছি। বাবা, মানে এই হরতালের মাঝে? অর্পা, না আব্বু, ভাবি আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, তাই আর সমস্যা হয়নি। বাবা, আচ্ছা, তাহলে সাবধানে যাবে আর পৌঁছে আমাকে ফোন করবে, ঠিক আছে? অর্পা, হুম, ঠিক আছে। ফোন কেটে আবার বাইরে মনোযোগ দিল অর্পা। কারে মিষ্টি কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অর্ণব। দেখে একটা মেয়ে কথা বলছে। এতক্ষণ খেয়াল না করলেও এখন ঠিকই খেয়াল করছে। অর্পা ইয়ারফোন বের করে কানে লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো গানটা শুনতে লাগলো। বাহিরের মনমাতানো প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করছে অর্পা। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের ভিতর হারিয়ে ফেলেছে নিজেকে। ট্রেন চলছে নিজের গতিতে আর চতুর্দিকে গাছপালাগুলো যেন দৌড়ে চলে যাচ্ছে অপর পাশে। মাঝে মাঝে কিছু ছেলেদের পুকুরে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। সবকিছু যেন অর্পার কাছে দারুণ লাগছে। ট্রেনটা একটা স্টেশনের সামনে থামানো হলো। কিছুক্ষণ এখানে থাকবে, তাই সব যাত্রীরা ট্রেন থেকে নেমে যাচ্ছে, কেউ খাবার খেতে আর কেউ ঘুরতে। রেখা অর্পার কাছে আসলো, কিন্তু অর্পার পাশের ছেলেটাকে দেখে অর্পাকে ফোন করলো। রেখা, হ্যালো অর্পা, একটু বাহিরে আয়। অর্পা, কেন? রেখা হাসতে, যখন বলেছি আসবি, এত কথা কিসের? অর্পা, হাসছি।
ফোনটা কেটে দিয়ে অর্ণবকে সাইড করে ট্রেন থেকে নিচে নেমে আসলো। অর্ণব ওর কাজগুলো দেখে নিচ্ছে, কোনো কিছু বাদ থাকলে তা ঠিক করে নিবে। তখন দেখলো ওর পাশে বসে থাকা মেয়েটি ওকে সাইড করে বাহিরে যাচ্ছে। ও ততটা পাত্তা দিল না। অর্পা আর রেখা বাহিরে দাঁড়িয়ে আছে। অর্পা, কি হয়েছে? রেখা, তোর পাশের ছেলেটাকে। অর্পা, আমি কি করে জানবো? রেখা, কথা বলিসনি? অর্পা, না। রেখা, বুঝলাম, চল কিছু খেয়ে আসি। অর্পা, আচ্ছা চল। তারপর ওরা কিছু খাবার খেলো আর কিছু হালকা খাবার প্যাক করে নিল রাস্তায় যদি খিদে পায় এর জন্য। অর্পা, হয়েছে, এবার যাওয়া যাক। রেখা, হুম চল। ওরা ট্রেনে গিয়ে নিজেদের সিটে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা হতে চলল কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম নেই। অর্পা খেয়াল করলো ওর পাশের ছেলেটি কোথায় যেন গেছে। ও পাত্তা দিল না, উঠে বাহিরে গেল। অর্ণব দেখলো অনেকক্ষণ হলো কিন্তু ট্রেন ছাড়ছে না। তাই বের হলো এটা জানতে এত দেরি হচ্ছে কেন। বাহিরে অনেকে বলাবলি করছে সামনে স্টেশনে ট্রেনের লাইনে কাজ চলছে, তাই এখন ট্রেন ছাড়া হবে না। কথা কতটা সত্য তা অর্ণব জানে না। অর্পা স্টেশন মাস্টারের রুমে গেল। অর্পা, ভেতরে আসতে পারি? স্টেশন মাস্টার, জি আসুন। অর্পা, ট্রেন কেন ছাড়া হচ্ছে না? স্টেশন মাস্টার, সামনের স্টেশনে কাজ চলছে, তাই ট্রেন কিছুক্ষণ পরে ছাড়া হবে। অর্পা, ধন্যবাদ। অর্পা চলে আসে, রেখাকে ফোন করে বলে দেয়। অর্পা নিজের সিটে গিয়ে বসে। অর্ণব নিজের সিটে গিয়ে বসলো। তারপর ল্যাপটপ বের করে কাজ করছে। একটা বাচ্চা মেয়ে সামনে আসলো। বাচ্চা মেয়ে, ভাই 2টা টাকা দেন, সকাল থেকে কিছু খায় নাই। এরকম অনেক কথা বলছে। অর্ণব শুনেও না শোনার ভান করছে। বাচ্চা মেয়েটা বিরক্ত হয়ে এবার অর্পার কাছে গেল। বাচ্চা মেয়ে, আফা 2টা টাকা দেন না, দুলাভাই তো দিল না, আপনারা না দিলে আমরা কি খাবো? মেয়েটার কথা শুনে অর্পা আর অর্ণব একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। মেয়েটা যদি আরো কিছু বলে এই ভয়ে অর্পা ব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে মেয়েটার হাতে দিল। মেয়েটা খুশি হয়ে গেল। বাচ্চা মেয়ে, আফা অনেক ভালো, দুলাভাইও খুব ভালো, আল্লাহ আপনাকেও ভালো রাখবো। এই বলতে বলতে চলে যায়। অর্পা তো যেন পারছে না পালিয়ে যেতে। অর্ণব অর্পার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন গুরুতর কোনো অপরাধ করেছে। তখন বাহিরে চানাচুর ওয়ালা সুর তুলে চানাচুর এই শুনে অর্ণব আর অর্পা হেসে দেয়। অর্ণব, দুঃখিত, আমার জন্য এরকম একটা পরিস্থিতিতে আপনাকে পড়তে হলো। অর্পা, আপনার জন্য কিছুই হয়নি, বাচ্চা মেয়ে ভুলে বলে ফেলেছে। অর্ণব আসলে এক শ্রেণীর পেশাদার ভিক্ষুক, এদের দিয়েই কাজ করাই। এদের 1 পয়সা দেওয়া মানে ধ্বংসের পথে এগিয়ে দেওয়া, আর আমি এর বিরোধিতা করি। অর্পা, আপনার কথায় যুক্তি আছে। অর্ণব, আপনার নামটা কিন্তু জানা হলো না। অর্পা, আমার নাম অর্পা। আপনার? অর্ণব, পড়াশোনা করছেন নিশ্চয়ই? অর্পা, জি, জিওগ্রাফিতে 2য় বর্ষ। অর্ণব, আপনাকে দেখেই বুঝেছিলাম। অর্পা, কিভাবে? অর্ণব, আপনার বসার মধ্যে ভূগোল ভূগোল ভাব আছে। অর্পা, বসার মধ্যেও ভূগোল ভূগোল ভাব থাকে। অর্পা হেসে দেয়। অর্পা, আপনি কি করেন? অর্ণব, ব্যবসা করছি। অর্পা, পরিশ্রমের কাজ? অর্ণব, হুম। 1 বছর চাকরি খুঁজেছি কিন্তু সুযোগ সুবিধা মতো পাইনি, তাই ব্যবসা করছি। পরিশ্রম একটু বেশি কিন্তু ভালো আছি। অর্পা, কোথায় যাবেন? অর্ণব, ভৈরব বাজার যাব। আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, সেজন্য বাসা থেকে আম্মু ফোন করে আসতে বলেছে। তা আপনি কোথায় যাচ্ছেন? অর্পা, আমি কাজিনের বাসায় যাচ্ছি, সেটা ভৈরব বাজারে। আমাদের গন্তব্য কিন্তু মিলে গেল। অর্ণব, জি। কতদিনের জন্য যাচ্ছেন? অর্পা, ভার্সিটির ছুটি 15 দিনের জন্য। এই কয়েকদিন ওখানেই থাকবো। অর্ণব, আপনার বাবা মা এখানে থাকেন? অর্পা, না, আমার বাড়ি টাঙ্গাইল, সেখানে আমার বাবা মা থাকেন। অর্ণব, আচ্ছা।
কেউ কোনো প্রকার কথা বলছে না, পিন নীরবতা। অর্পা ওর সাইড ব্যাগটা কাঁধে নিয়ে রেখাকে ফোন করে বাহিরে আসতে বলে নিজেও নেমে গেল। অর্ণব শুধু দেখলো অর্পা কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় তা আর জিজ্ঞেস করা হয়ে উঠল না। অর্পা আর রেখা ট্রেন স্টেশন থেকে বের হয়ে সামনে দেখলো সরিষা গাছের ক্ষেত। হলুদ সরিষা ফুল বাতাসে তুলছে, মণিমুগ্ধকর পরিবেশ। অর্পা আর রেখা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। রেখা, এখানেই থেকে যেতে ইচ্ছে করছে আমার। অর্পা হামারো, সামনের ওই গাছটার নিচে বসে আয়। অর্পা আর রেখা সামনের গাছটার নিচে বসে পড়ল। অর্পা ওর সাইড ব্যাগ থেকে খাতা আর পেন্সিল বের করল। এই সুন্দর মনোরম দৃশ্যকে সে তার ছবিতে ফুটিয়ে তুলতে চায়। অর্পা সরিষা ফুলের বাতাসে দোল খাওয়ার চিত্র নিজের খাতায় তুলে ধরছে, আর রেখা সেটা মুগ্ধ হয়ে দেখছে। অর্পা চিত্র আঁকতে ভালোবাসে, তাই যখনই সময় পায় খাতা নিয়ে বসে যায়। ওরা ওদের মতো করে সময় কাটাচ্ছিল। তখন কেউ অর্পার নাম ধরে ডাকলো, অর্ণব। অর্পা, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? এদিক ওদিক তাকিয়ে অর্পা, আমি এখানে। গাছের আড়াল থেকে অর্পা আর রেখা বেরিয়ে আসলো। রেখা আর অর্পা অর্ণবকে এখানে দেখে অবাক হয়েছে। অর্পা, কি হয়েছে? অর্ণব, আসলে ট্রেন এখন ছেড়ে দিবে, তাই আপনাকে না ট্রেনে না দেখে এখানে খুঁজতে আসা। কিন্তু আপনার পাশে ওনাকে তো চিনলাম না। অর্পা, ও রেখা আমার বান্ধবী, আমার সাথেই যাচ্ছে। অর্ণব, ট্রেনে তো ওনাকে দেখলাম না। রেখা, আসলে ভাইয়া আমার সিট অন্য বগিতে পড়েছে, তাই আমায় দেখতে পাননি। অর্ণব, আচ্ছা এবার চলুন, ট্রেন ছেড়ে দিবে। অর্ণব, অর্পা, রেখা তিনজন ট্রেনের দিকে যাওয়া শুরু করলো। ওরা ট্রেনে নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর ট্রেন ছেড়েও দিল। প্রায় 2 ঘন্টার পর ওরা ভৈবর বাজারে পৌঁছালো। ট্রেন থেকে নেমে রেখা অর্পার কাছে আসলো। অর্ণব অর্পার সাথে দাঁড়ানো ছিল। রেখা, তাহলে যাওয়া যাক। অর্ণব, তাহলে আমাদের যাত্রা এখানেই শেষ। অর্পা, হয়তো। ভালো থাকবেন। রেখা সামনে রিক্সা ডাকতে গেল। অর্পা আর অর্ণব পিছনে ছিল। অর্ণব, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? অর্পা কি যেন মনে করে নাম্বারটা দিল। রেখাও ততক্ষণে চলে এসেছে, কিন্তু অর্পা রেখা চলে আসায় ওর নাম্বারটা শেষের 2 এর জায়গায় ভুলে 4 বলে ফেলেছে। অর্ণব তাই ফোনে সেভ করে রাখলো। রেখা, তাহলে আসি ভাইয়া। অর্ণব মুচকি হেসে সায় দিল। অর্পা আর রেখা রিকশায় চলে গেল নিজেদের গন্তব্যে। অর্ণবও চলে গেল। এই কি ছিল শেষ দেখা? অর্পার খেয়াল হলো অর্ণবকে ও ভুল নাম্বার বলেছে। ও রিকশার পিছনে তাকিয়ে দেখে অর্ণব চলে গেছে। ওর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কেন হলো তা অজানা। রেখা খেয়াল করলো অর্পা মন খারাপ করে বসে আছে। রেখা, কি হয়েছে? অর্পা রেখাকে সব বলল। রেখা, মন খারাপ করে থাকিস না। কে বলতে পারে আবারও দেখা হয়ে গেল ওই ভাইয়াটার সাথে। অর্পা চুপচাপ বসে রইল, কোনো প্রকার কথা বলল না। অর্ণব বাসায় ঢোকার পর থেকে সবাই প্রশ্ন করে যাচ্ছে, এত দেরি হলো কেন? অর্ণব, আম্মুর ট্রেন কিছু সমস্যা দেখা দেওয়ার জন্য দেরি হয়েছে, আর কিছু নয়। তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। সজীব ভাইয়া, তুমি তো চিন্তায় ফেলে দিয়েছিলে আমাদের। রত্না, আচ্ছা যাও ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে এসো। অর্ণব, আচ্ছা আম্মু। অর্ণব ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে বারান্দায় চেয়ারে বসলো। অর্পার নাম্বারে ফোন করলো, কিন্তু সেটা ভুল নাম্বার হওয়ার জন্য অন্য কারো কাছে চলে গেল। অর্ণব ভুল নাম্বার দিল কেন আমাকে? অর্ণব মন খারাপ করে বসে থাকে। অর্পার ভুল নাম্বার দেওয়ার কারণও খুঁজে পায় না। তখনই সজীব ভেতরে ঢোকে। সজীব দেখলো অর্ণব মন খারাপ করে বসে আছে। সজীব অর্ণবের পাশে গিয়ে বসলো। সজীব, কি হয়েছে ভাইয়া তোমার? এমন মন খারাপ করে বসে আছো কেন? অর্ণব একটু নড়ে চড়ে বসলো। ছোট ভাইকে তো সব কথাও কখনো খুলে বলেনি, তাই একটু অস্বস্তি হচ্ছে পর। ব্যাপারটা সজীব বুঝতে পারলো। সজীব, তুমি নিশ্চিত হয়ে আমাকে বলতে পারো ভাইয়া? অর্ণব সজীবের কথায় খুব খুশি হলো।
ও মুচকি হাসল। অর্ণব একজনের কথা খুব মনে পড়ছিল, তাই একটু খারাপ লাগছিল। আর কিছু না। সজীব ভাইয়া বিশেষ কেউ কি? অর্ণব ধরে নিও তাই। তবে ঠিক জানি না। সজীব এক কাজ করো, নাম্বার থাকলে ফোন করো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। অর্ণব, নাম্বারটা আমি ভুল তুলে এনেছি, এর জন্যই যোগাযোগ করতে পারছি না আমি। সজীব এবার ভাবনায় পড়ে যায়। সজীবকে চুপ থাকতে দেখে অর্ণবও চুপ হয়ে যায়। অর্পা জানালার ওখানে দাঁড়িয়ে বাহিরের দক্ষিণা হাওয়া অনুভব করছে। ওর মনটাও খুব খারাপ। রিতা, অর্পা চলো আমরা সবাই বাহিরে থেকে হেঁটে আসি। অর্পা, ভাবি আমার ভালো লাগছে না, তোমরা যাও, আমি বাসায় থাকি। রেখা তা বললে তো হবে না, তোকেও যেতে হবে আমাদের সাথে। ওরা সবাই বাহিরে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছে। অনেক হইচই করলো ওরা। রেখার ফোনে ওর মা হঠাৎ করে ফোন করেছে। রেখা ফোনটা ধরলে ওর মা ওকে বাড়িতে যেতে বলে দরকারের জন্য। রেখা, অর্পা, আম্মু ফোন করে বাসায় যেতে বললো আমাকে। অর্পা, কোনো সমস্যা হয়েছে কি ওখানে? রেখা, আম্মুর কথা শুনে ঠিক বুঝতে পারলাম না। কাল সকালে আমি বাসার জন্য বের হয়ে যাব। রিতা, এই তো এলে রেখা, কালই চলে যাবে। রেখা, ভাবি আমারও যেতে ইচ্ছে করছে না, তবে আম্মু কোনো দরকার ছাড়া ফোন করে না, তাই যেতেই হবে। ওরা সবাই আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। অর্ণব রাতে সবার সাথে খেতে বসেছে। অর্ণব না খেয়ে প্লেটের উপর হাত নাড়াচাড়া করছে। সজীবের মাথায় দুষ্টু বুদ্ধি এলো অর্ণবকে জ্বালানোর জন্য। রত্না, কি হয়েছে তোর? সকাল থেকে অন্যমনস্ক লাগছে, কি ভাবিস এত? সজীব, আম্মু, ভাইয়া নিশ্চিত কিছু লুকাচ্ছে। অর্ণব, কিছু না আম্মু, আমার কাছে লুকানোর মতো কোনো কথা নেই। সজীব, ভাইয়া তুমি কোনোভাবে কোনো মেয়ের কথা মনে করছো না তো? সজীবের কথা শুনে অর্ণবের চোখ বড় বড় হয়ে যায়। রত্না আর রুহুল, মানে ওদের মা বাবা, সন্দেহে চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব, কি সব আজে বাজে কথা বলছো তুমি? এমন কিছুই না। রুহুল, এমন কিছু না। মেয়েটাকে সত্যি করে বলো। অর্ণব দীর্ঘশ্বাস ছাড়ল। অর্ণব, অর্পা, ওর নাম অর্পা। ট্রেনে প্রথম কথা হয়েছিল। সবাই এই কথাটা শুনে খুব খুশি হলো। রুহুল কোথায় থাকে? আর ফোন নাম্বার আছে? অর্ণব ফোন নাম্বার দিয়েছিল, তাড়াহুড়োর কারণে আমি ভুল নাম্বার এনেছি। কোথায় থাকে সেটা জানি না। রত্না, সর্বনাশ, তো এই কারণে মন খারাপ করে বসে আছো? অর্ণব আর কিছু বলে না, চুপ করে থাকে। সজীব, ব্যাপারটা বড়ই অদ্ভুত। রুহুল, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বুঝার আমরা বুঝে গেছি। অর্পানা ঘুমিয়ে এক ধ্যানে বারান্দায় বসে আছে। ওর দৃষ্টি আকাশের দিকে আটকে আছে। অর্পা, কৃষ্ণচূড়ার ঝরা পাতা হবে কি আমার আলপনা আঁকা? রিতা, এত রাতে এখানে কি করছো? অর্পা চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে ভাবি দাঁড়ানো। অর্পা, ঘুম আসছে না, তাই এখানে বসে আছি। রিতা, আমারও ঘুম আসছে না, চলো আজ রাতটা না হয় ভাবি আর ননদ মিলে গল্প করে কাটিয়ে দেই। অর্পা, নিলয় আর ভাইয়া ঘুমিয়ে গেছে। রিতা, ওরা বাবা ছেলে এশার আজান দেওয়ার পর নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে। তা তুমি কি ভাবছো? অর্পা, তেমন কিছু না, একজনের কথা খুব মনে পড়ছিল। রিতা, কার কথা মনে পড়ছে তোমার? বিশেষ কেউ? অর্পা, হয়তো আবার হয়তো না, ঠিক বুঝতে পারছি না। রিতা, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার কেন তার কথা এত মনে পড়ছে। অর্পা, সেটা তো আমারও অজানা, হয়তো ভুল নাম্বার দেওয়ার কারণে এমনটা হচ্ছে। রিতা, কি তুমি তোমার নাম্বার দিয়েছো তাকে? অর্পা, হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ির মাঝে ভুল নাম্বার বলে ফেলেছি, কিন্তু ভুলক্রমে, ইচ্ছাকৃত নয়। রিতা, নাম কি ওনার? অর্পা, অর্ণব, ব্যবসায়ী। রিতা, কোথায় দেখা হয়েছিল?
অর্পা ট্রেনে প্রথম পরিচয় হয় আমাদের। রিতা কোথায় থাকেন? কিছু জানো? অর্পা না। কোথায় থাকেন সেটা জানি না। রিতাও এবার চুপচাপ হয়ে গেল। রিতা অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো। ওরা সবাই শুয়ে পড়ে। ভোরের আলো ফুটতেই রিতা রান্নাঘরে চলে যায় খাবার বানাতে। রেখাকে না খাইয়ে যেতে দিবে না কেউ। রেখা যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি, কিন্তু রিতার কারণে বের হতে পারছে না। রিতা হেক না খেয়ে একদম বের হবে না। রেখা ভাবি এসবের কোনো দরকার ছিল না। অর্পা কিসের দরকার আছে আর কিসের নেই সেটা আমাদের বুঝতে দে। তুই চুপচাপ এখানে বসো। নিলয়ও কথা বলো না, অত কথা বলো না, বসো। নিলয়ের এই ভুল কথাগুলো শুনে সবাই হেসে দেয়। রিতা খাবার দিল রেখাকে। রেখা খেয়ে নিল। রেখা এবার রওনা হতে পারি। নাফিজ চলো, তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। রেখা অর্পার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নিলয় হান্তি চলো আমার তেলবো। আন্টি চলো আমরা খেলবো। অর্পা এখন না নিলয়, আমরা আজ বিকালে হাঁটতে যাব। নিলয় খুশি হয়ে যায় অর্পার কথা শুনে। সজীব ঘরে পাইচারি করছে। অলিম্ব বসে আছে। তখনই সজীব বলে ওঠে, সজীব ভাইয়া একটা কাজ করতে পারি আমরা। অর্ণব কি কাজ? সজীব ভাইয়া তুমি আজ আখাছড়ার ওখানে যে বাজারটা আছে ওখানে যাবে। অর্ণব ওখানে গিয়ে কি করব আমি? সজীব পুরো কথাটা আগে শোনো। ওখানে গিয়ে তুমি একটা ব্যানার লাগাবে নদীর ধারের ওখানে। ওটাতে লেখা থাকবে, অর্পাৎ তুমি যেখানেই থাকো এই নাম্বারে যোগাযোগ করো, নয়তো 13 দিন পর দুপুরে স্টেশনে আমার সাথে দেখা করো। অর্ণব কেমন হবে? অর্ণব হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বিকালে সবাই ঘুরতে বের হয়েছে। নিলয় দোকানের সামনে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ও চকলেট খেতে চেয়েছিল, কিন্তু ওর মা রিতা কিনে দেবে না বলেছে। অর্পা নিলয়ের কাজে মুচকি হাসে। অর্পা ওর ব্যাগ থেকে টাকা বের করে নিলয়কে দেয়। নিলয় দৌড়ে দোকানে চলে যায়। চকলেট কিনতে পারবে ভেবে নিলয় খুব খুশি। রিতা তুমি আর তোমার ভাই মিলে ছেলেটাকে বাদর বানাচ্ছ। কি দরকার ছিল এসবের? অর্পা দরকার ছিল ভাবি। চকলেট কিনতে পারার জন্য নিলয়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠেছে। না কিনতে পারলে মন মরা হয়ে থাকতো। সেটা কি ভালো হতো? রিতা তা হতো না। কিন্তু এসব খাওয়ার পর ওর পেটে ব্যথা হয়। তাই আমি এসব খাবার ওকে খেতে দেই না। অর্পা সব সময় তো খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে দিলেই হবে। অর্পা রিতা পাশাপাশি হাঁটছে। নিলয় অর্পার হাত ধরে আরেক হাতে চকলেট খাচ্ছে। খেতে খেতে একটু চকলেট নিলয়ের মুখে মেখে যায়। ওরা মুচকি হাসে। অর্পা টিস্যু দিয়ে নিলয়ের মুখ মুছিয়ে দিল। তখনই একটা লোক অর্পার হাত থেকে ওর ব্যাগটা টান দিয়ে নিয়ে নদীর ধারের দিকে দৌড় দিল। রিতা চোর চোর বলে চিৎকার করছে। অর্পা চোরটার পিছনে ধাওয়া করছে। দৌড়াতে দৌড়াতে নদীর শেষ প্রান্তে চলে আসে। অর্পা চোরটাকে ধরে ফেলে। চোরটা বাধ্য হয়ে অর্পাকে ওর ব্যাগ ফেরত দিয়ে দেয়। চোরটা অর্পাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অর্পা এভাবে হঠাৎ ধাক্কাটা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। অর্পা নিজেকে সামলিয়ে উঠে দাঁড়িয়ে হাত পায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করে নেয়। তখনই রিতা নিলয়কে কোলে নিয়ে ওখানে আসে। রিতা অর্পা তুমি ঠিক আছো? এভাবে যে দৌড়ালে তোমার যদি কিছু হতো? অর্পা আমি ঠিক আছি ভাবি, চিন্তা করার কিছু নেই। তখনই নিলয় একটা ব্যানারের দিকে তাকায়। ও ছোট হওয়ায় ওটার লেখাগুলো ঠিক বুঝতে পারছে না। নিলয় হান্তি ওখানে কে লেখা? আন্টি ওখানে কে লেখা? অর্পা আর রিতা ওই ব্যানারটার দিকে তাকায়। লেখাটা এরকম, অর্পা আমি তোমাকে কিছু বলতে চাই। নিচের নাম্বারে যোগাযোগ করো, নয়তো 13 দিন পর দুপুর 12টায় তোমার আমার আলাদা হওয়ার জায়গা মানে স্টেশনে এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। অর্ণব। অর্ণব অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে আছে। সবুজকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে বসে আছে।
যতই হোক ছোট ভাইয়ের সামনে এভাবে থাকতে অর্ণবের যথেষ্ট লজ্জা লাগে। অর্ণব সবুজের সাথে কখনো এমন ভাবে মেশেনি। অর্ণব সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। অর্পার সাথে দেখা হওয়ার পর অর্ণবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সময় এই কথাটা মনে পড়লেই অপেক্ষা করার কথা স্মরণ হয়। কখনকার অপেক্ষা কোথায় শেষ হবে তা কেউ জানে না। কখনো অপেক্ষার অবসান স্বল্প মুহূর্তেই হয়, আবার কখনো যুগ সময় নেয়। অর্ণবের অপেক্ষার অবসান ঘটিয়ে ওর ফোনে একটা ফোন আসলো। ও তাড়াতাড়ি করে ফোনটা তুলল। অর্ণব, হ্যালো অর্পা। আয়শা, জি আমি অর্পা নই। এখানের এই পোস্টারটা সঠিক কিনা তা যাচাই করার জন্য ফোনটা করেছিলাম। অর্ণব ফোনটা কেটে দিল। এরকম আরো 2-3 বারের মতো ওর কাছে এসেছে। ও এবার বিরক্ত হয়ে ফোনটা টেবিলের ওপর রেখে দেয়। আবার একটা ফোন আসে। অর্ণব এবার রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। ফোনটা বেজেই চলেছে। অর্পা অনেকক্ষণ ধরে ফোন করে চলেছে, কিন্তু কেউ ফোন ধরছে না। রিতা, কি হলো? ফোন ধরছে না। অর্পা মাথা নাড়িয়ে না বোঝালো। রিতা হতাশ হলো। রিতা, অর্পা আর নিলয় বাসায় চলে গেল। অর্পার মন আবার খারাপ হয়ে গেল। এভাবে কেটে গেল 13 দিন। প্রত্যেক দিন অর্পা অর্ণবকে ফোন করেছে, কিন্তু কেউ ধরেনি। আজ অর্পা ঢাকায় ফিরে যাবে, তাই রিতা সকাল থেকে রান্নাঘরে আছে। অর্পা সব জামা কাপড় ব্যাগে গুছিয়ে নেয়। অর্পা, নিলয় সোনা, দুষ্টুমি করবে না কেমন? নিলয়, হান্তি, তুমি আবার কত এততে? আন্টি, তুমি আবার কবে আসবে? অর্পা মুচকি হাসলো। অর্পা, আবার ছুটি পেলেই আসবো। রিতা, অর্পা, তাহলে কি ওই ছেলেটা স্টেশনে থাকবে? অর্পা দীর্ঘশ্বাস ছাড়ল। ভাগ্য যে ওর সাথে কি খেলা দেখাচ্ছে ও বুঝতেই পারছে না। অর্পা, জানি না ভাবি। ভাইয়া কোথায় তুমি? নাফিজ শার্টের হাতা ভাঁজ করে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের সামনে আসে। নাফিজ, রিতা খাবার তৈরি তো? ট্রেন কিন্তু 10টায় ছেড়ে দিবে। রিতা ছুটল রান্নাঘরে। এক এক করে ভাত, মাছ, ভুনা আর সবজি টেবিলে রাখলো। অর্পা নিলয়কে খাইয়ে দিচ্ছে। নাফিজ সবজি দিয়ে খেতে শুরু করে। নাফিজ, রিতা পরে নিলয়কে ঠিকই খাবার খাইয়ে দিবে, তুই তোর খাওয়া শেষ কর। রিতা, হ্যাঁ অর্পা। নিলয়, এদিকে এসো আমার কাছে। নিলয় অর্পাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয়ের কাণ্ডে অর্পা মুচকি হাসে। অর্পা, না, ও কিছুক্ষণ আমার কাছেই থাক। তাহলে নিলয় সোনা, হা করো। নিলয় হা করলে অর্পা ওকে খাইয়ে দেয়। রিতা নাফিজকে সব কথা বলেছে অর্পা আর অর্ণবের ব্যাপারে। নাফিজ কিছুক্ষণ চুপ করে থাকলেও বোনের অবস্থা দেখে মেনে নেয়। নিলয়ের খাওয়া শেষ হতেই দৌড়ে ঘরে চলে গেল টিভিতে কার্টুন দেখার জন্য। অর্পা খাবার খেয়ে নিল। নাফিজ হাত ধুতে ধুতে অর্পাকে প্রশ্ন করল, নাফিজ, অর্ণব কি সত্যি স্টেশনে থাকবে বলে মনে হয় তোর? অর্পা চমকে ওঠে। রিতার দিকে চোখ পড়তেই রিতা ওকে আশ্বাস দেয়, সব ঠিক আছে। অর্পা, ভাইয়া তুমি রেগে নেই আমার উপর? নাফিজ ওর চেয়ার থেকে উঠে অর্পার পাশের চেয়ারে বসে অর্পার মাথায় হাত রাখল। নাফিজ, তুই যখন ছোট ছিলি তখন দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে কান্না করছিলি। তখন জানিস আমার খুব কষ্ট হয়েছিল। তাই তখন থেকে ঠিক করি তোকে আর কখনো কাঁদতে দিব না। আর পর রইল রাগ, তোর উপর কি আমি কখনো রাগ করেছি যে আজ করব? অর্পার চোখ ছলছল করে উঠল। রিতা ওদের দেখে প্রশান্তির হাসি হাসছে। অর্পা চোখ মুছে ফেলে। অর্পা, চলো ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। অর্পার একটা ব্যাগ নাফিজ নিয়ে নিল, যাতে হাঁটতে অর্পার অসুবিধা না হয়। বাসা থেকে বেরিয়ে ওরা একটা রিকশায় ওঠে। অর্ণব সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। অর্পা যে ওকে প্রতিদিন ফোন করতো এটাও জানে। সবুজকে নাম্বার দেওয়ার পর জানায় ওটা অর্পার নাম্বার। অর্পা ওকে ভুল নাম্বার দিয়েছিলে, সেটা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত, ভুল তো দিয়েছে। তাই এই ভুলের শাস্তি স্বরূপ অর্ণব অর্পার ফোন ধরেনি। হাতে চা নিয়ে ভেতরে ঢুকার জন্য অনুমতি চাইছে সীমা। সীমা হচ্ছে সবুজের বউ। 5 দিন আগে বিয়ে হয়েছে ওদের।
সীমা ভাইয়া ভেতরে আসবো। অর্ণবারে তুমি এসো, ভিতরে এসো। সীমা অর্ণবকে চাটা দিল। সীমা মুচকি হাসলো। সীমা ভাইয়া আজকে কি ভাবির সাথে দেখা করতে যাবেন? অর্ণব তো অবাক। সীমা জানলো কিভাবে? নিশ্চয়ই সবুজ বলেছে। অর্ণব সীমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। অর্ণব, হ্যাঁ, তা তুমি জানলে কি করে? নিশ্চয়ই সবুজ বলেছে, তাই না? তখনই সবুজ ভেতরে ঢোকে। সীমা কিছু বলার আগেই সবুজ বলা শুরু করে। সবুজ, আমি বলিনি, আম্মু বলেছে। আমি বুঝি না, আমি ভদ্র হয়ে থাকলেও কেন দোষ আমার উপরে আসে? অর্ণব, কারণ কোনো না কোনো ভাবে তুমি এই কাজটার সাথে জড়িত, তাই। সবুজ বেশ বুঝতে পারছে আর কিছুক্ষণ এখানে থাকলে অর্ণবের মেজাজ বিগড়ে যাবে, তাই সীমাকে নিয়ে সুন্দরভাবে কেটে পড়ল। অর্ণব বেশ ফুরফুরে মেজাজ নিয়ে হাত মুখ ধুয়ে চাটা খায়। অর্ণব চা খাচ্ছে আর ভাবছে এই কটা দিন অর্পাকে খুব জ্বালিয়েছে, আজকে গিয়ে মাপ চেয়ে নিবে। রত্না, অর্ণব খেতে এসো, 8টা বেজে গেছে। অর্ণব, তুমি যাও, আমি তৈরি হয়ে আসছি। রত্না চলে গেল। অর্ণব ওর ব্যাগ গুছিয়ে রেখেছিল রাতে। সাদা রঙের শার্ট পরে অর্ণব তৈরি হয়ে নিল। কিছু একটা ভেবে মুচকি হাসল অর্ণব। রুহুল, তোমার মজনু কোথায়? সবার ভ্রু কুচকে যায় এই কথা শুনে। সীমা, কিন্তু আব্বু মজনুকে। সীমা ভ্রু কুচকে প্রশ্নটা করল। ওর প্রশ্ন শুনে সবাই ফিক করে হেসে দিল। সীমা ওদের হাসি দেখে অবাক হয়ে যায়। সবার হাসার কারণটা ও এখনো বুঝতে পারছে না। সবুজ আরে ভাইয়াকে মজনু বলছে আব্বু। ভাইয়ার প্রথম দিন যে অবস্থা হয়েছিল তারপর থেকে আব্বু ভাইয়াকে মজনু বলে ডাকে। অর্ণবকে আসতে দেখে সবাই চুপ হয়ে যায়, কিন্তু মিটমিট করে হাসছে সবাই। অর্ণব ভ্রু কুচকে সবার দিকে তাকিয়ে আছে। অর্ণব, কি ব্যাপার? সবাই আজকে এত খুশি কেন? সবুজ, কেন হাসছি জানো না তুমি? অর্ণব চুপ হয়ে যায়। এদের সবার মাথা খারাপ হয়ে গেছে। এখানে বেশি কথা বলা মানে ওর মাথা খারাপ হয়ে যাওয়া, তার থেকে চুপ থাকাই ভালো। রত্না, অর্ণব খাওয়া শেষ করে একটু ঘরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। অর্ণব, আচ্ছা আম্মু। অর্ণব খাওয়া শেষ করে ঘরে গিয়ে দেখে ওর আম্মু আলমারি খুলে কিছু বের করছে। অর্ণব খাটে বসলো। অর্ণব, আম্মু বলে কি বলবে? আমি বের হব। রত্না অর্ণবের হাতে একজোড়া বালা দিলেন। অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে আছে। তা দেখে রত্না মুচকি হাসে। রত্না, এটা তোমার দাদির বালা, তোমার বউকে দিতে বলেছিলেন। এটা অর্পাকে পরিয়ে দিবে। অর্ণব, কিন্তু আম্মু, সীমা। রত্না আবার মুচকি হাসল। ছেলেটা সবার কথা ভাবে। রত্না, তোমার দাদি 2 জোড়া বালা দিয়েছিলেন, এক জোড়া তোমার বউয়ের জন্য আর এক জোড়া সবুজের বউয়ের জন্য। সীমাকে আমি বিয়ের সময় দিয়ে দিয়েছিলাম, তাই এই নিয়ে তোমার কিছু ভাবতে হবে না। আর মনে করে অর্পাকে এটা পরিয়ে দিবে। অর্ণব, আচ্ছা ঠিক আছে আম্মু, এবার আমাকে বের হতে হবে, সাবধানে থাকবে। আসি। রত্না সাবধানে যাবে। অর্ণব বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে রওনা দিল। অরিন্ব ব্যবসায়ী হলেও কি হবে, ও সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। ও একটা অটোতে উঠে। অটো চলছে আর অর্ণবের মুখে হাওয়া বাড়ি দিচ্ছে। তবে আজকে বিরক্ত না হয়েও মুহূর্তটা উপভোগ করছে। অর্পা আর নাফিস স্টেশনে ঢোকে। অর্পা এদিক ওদিক তাকিয়ে অর্ণবকে খুঁজছে। হঠাৎ একটা সাদা শার্টে ওর চেক যায়। ও মুচকি হাসে। আজকে অর্পা সাদা রঙের 3 পিস পরেছে। নাফিস স্টেশন মাস্টারের সাথে কথা বলতে গিয়েছে ট্রেন কখন ছাড়বে জানার জন্য। অর্পা ধীরে ধীরে ওই মানুষটার সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণব স্টেশনে এসে বেঞ্চে বসে মাথা নিচু করে ভাবছিল অর্পার কথা। তখনই একটা চেনা স্বর ওর কানে ভেসে উঠল। অর্পা, অর্ণব। অর্ণব বসা থেকে দাঁড়িয়ে যায়। ওর দৃষ্টি অর্পার উপর সীমাবদ্ধ। অর্পাও অর্ণবের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ অর্ণব অর্পার বাহু ধরে জাগায়। অর্পা চমকে উঠে। অর্ণব কি দরকার ছিল এসবের? হ্যাঁ। ভুল নাম্বার কেন দিয়েছিলে? অর্পা সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আর আপনি আমি ফোন করলে ধরেননি কেন? অর্ণব আমার ফোন আমার মর্জি। আচ্ছা এসব বাদ দাও, আমার তোমাকে কিছু বলার আছে। অর্পা বেশ ভালো করেই জানে অর্ণব কি বলবে, তাও অস্ফুট স্বরে বলল, অর্পা বলুন, কি বলার আছে আপনার? অর্ণব, স্মৃতির মাঝে শুধু তোমার বিচরণ, স্মৃতির আলপনায় শুধু তোমার ছবি আঁকা। আমি চাই আমি তোমার সাথে আমার স্মৃতির আলপনা আঁকবো। এই অনুমতি কে আমায় দেবে? অর্পা খুব খুশি হলো এটা শুনে। ওর মুখের মুচকি হাসি দেখে অর্ণব ওর উত্তর পেয়ে যায়। অর্ণব মুচকি হাসল। নাফিজ আসলে অর্পা অর্ণবের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। নাফিজ মুচকি হেসে ওদের ট্রেনে উঠিয়ে দেয়। অর্পা আর অর্ণব ট্রেনে বসে আছে। দুইজনের মুখেই হাসি। অর্ণব বালা জোড়া পরিয়ে দেয়। ওদের ভালোবাসা পূর্ণতা পায়। সমাপ্ত।